পরিত্যক্ত কুয়ার মাঝে এক নারীর মরদেহ পাওয়া যায়। কে এই নারী, সে কিভাবে মারা গেল, সেই রহস্যের খোঁজে কেরালা পুলিশ যখন তদন্তে নামে তখন সামনে আসতে থাকে একের পর এক টুইস্ট। কে আসল কে নকল, কোনটা সত্য কোনটা মিথ্যা, পুরো পুলিশ ডিপার্টমেন্টকে এক গোলকধাঁধার মধ্যে ফেলে দেয়। তারপরও এই সব কিছুকে ভেদ করে পুলিশ কিভাবে সেই রহস্যের সমাধান করে তাই জানবো আজকের মুভির গল্পে। হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ প্লাবন অ্যান্ড ওয়েলকাম টু প্লাবন ওয়ার্ল্ড। বলছি মালায়ালাম ভাষায় সদ্য মুক্তি পাওয়া মার্ডার মিস্ট্রি সাসপেন্স থ্রিলার মুভি উইরের কথা। সাল 2010, নাগপুর রেলওয়ে স্টেশন। ট্রেন তখন স্টেশনে দাঁড়িয়ে। ট্রেনের মধ্যে ছোট বোনটি বারবার উইন্ডো সিটে বসতে বাহানা করছে, কিন্তু ভাই ছাড়তে চাইছে না। তাই মায়ের কথায় ছোট বোন উল্টো পাশের উইন্ডো সিটে গিয়ে বসে। এই মেয়েটির নাম পাথু। কিছুক্ষণের মধ্যে ট্রেনও ছেড়ে দেয়, আর এরপরই ওই পরিবার বুঝতে পারে পাথু সিটে নেই, এমনকি ট্রেনেও খুঁজে পাওয়া যাচ্ছে না। এভাবেই পাথু সেদিন নিখোঁজ হয়ে যায়। সিন চলে আসে বর্তমান সময়ে। আমাদের আজিব রহমান নামে এক ব্যক্তিকে দেখানো হয়। ওই যে ট্রেনে যে ছেলেটা ছোট বোনকে হারিয়েছিল, এই সেই আজিব। ওই দিনের ঘটনায় নিজেকে আজ পর্যন্ত ক্ষমা করতে পারছে না। আজিব এখন পুলিশের এসআই, ট্রেনিং শেষ করে মাত্রই যোগদান করেছে। আর এ আজিবের স্ত্রী ঋতু। ঘরে তার বৃদ্ধ বাবা আছে, তবে শয্যাশায়ী। আজিব নামটা বারবার বলতে একটু আজব লাগছে, তাই আমরা রহমান বলবো কেমন। আজ থানায় প্যারেড ছিল, তাই রহমান পৌঁছানো মাত্রই প্যারেড অনুষ্ঠিত হয়। অন্যদিকে আমাদের এসআই জয়কে দেখানো হয়, যে তার স্ত্রীকে নিয়ে হসপিটাল এসেছে। মূলত বিয়ের বহু বছর পরও তাদের কোনো বাচ্চা হচ্ছে না, তাই এখনও পর্যন্ত ট্রিটমেন্ট চালিয়ে যাচ্ছে। তবে ডক্টর তাদেরকে তেমন কোনো আশা দিতে পারছিল না। এদিকে থানাতে বেলুরু থানা থেকে এক ব্যক্তির পোড়া মরদেহ পাওয়ার একটি কেসের বিষয়ে কল আসে। তারা হিন্দিতে কথা বলছিল বলে এখানে রাইটটা ঠিকমতো বুঝতে না পারায় রহমান নিজে তার সাথে কথা বলে তথ্যগুলো লিখে রাখে। এরপর ঋতুকে লাইব্রেরি থেকে পিক করে। ওই দিন আবার রহমানের নাইট শিফট ছিল, তাই সারা রাত পেট্রোল ডিউটি শেষ করে সকালে যখন সে বাড়িতে যাবে, ঠিক তখনই খবর আসে জঙ্গলের কোনো একটি পরিত্যক্ত কুয়ার মাঝে এক নারীর অর্ধগলিত বডি পাওয়া গেছে। এই থানার ইনচার্জ এসআই নন্দকুমার তখনও পর্যন্ত থানায় এসে পৌঁছায়নি, তাই নন্দন নির্দেশে রহমানকেই ফোর্স নিয়ে ওই লোকেশনে চলে যেতে হয়। কুয়াটি বেশ গভীর, তাই ফায়ার এবং রেস্কিউ ডিপার্টমেন্টের লোক এনে কুয়া থেকে বডিটিকে তোলা হয়। বডিটি বেশ কিছুদিনের পুরনো হয়, প্রায় ডিকম্পোজ হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যে ফরেন্সিক ডিপার্টমেন্টের লোক এবং থানার ইনচার্জ নন্দকুমার পৌঁছালে বডিকে পোস্টমর্টমের জন্য মর্চুয়ারিতে পাঠানো হয়। সিন চলছে রাতে। সব কিছু শেষ করে রহমান যখন বাড়িতে একটু রেস্ট করতে যাবে, ঠিক তখনই নন্দকুমার তাকে থানায় ডেকে জানায় এখনও পর্যন্ত এই বডিটিকে কেউ ক্লেম করতে আসেনি। তার মানে এই বডিটি কার, এই নারীর পরিচয় এখনও পর্যন্ত বের করা যায়নি। তার উপর ওই নারীর হাতে একটি ট্যাটু আছে। এটা কন্নড় ভাষার একটি ট্যাটু। ট্যাটুতে কী লেখা রয়েছে রহমানরা বুঝতে পারছে না। আবার পোস্টমর্টম রিপোর্ট বলছে এই নারীর সাথে কোনো সেক্সুয়াল অ্যাসল্ট হয়নি, তাই ডক্টর ধারণা এটা হয়তো বা আত্মহননের কেস হতে পারে। তবে নন্দকুমারের কথা, এই বডি যদি লোকাল কারোর হয় তাহলে এতক্ষণ পর্যন্ত তার আত্মীয় স্বজনরা ক্লেম করার কথা। আবার এখানে অন্য স্টেটের অনেক মজদুরেরা কাজ করতে আসে, যাদের মধ্যে কেউ মিসিং হলেও তারা থানাতে কমপ্লেন করতে আসে না। তাই নন্দকুমার রহমানকে পরবর্তী দিন ওই সকল লোকেদের তথ্য নিতে বলে যে তাদের মধ্যে কেউ এই নারীকে আইডেন্টিফাই করতে পারে কিনা। তো কথা মতো পরবর্তী দিন রহমান পুরো টিম নিয়ে ওই সকল এলাকায় গিয়ে তথ্য নিতে শুরু করে যে এই মহিলাকে কেউ আইডেন্টিফাই করতে পারছে কিনা। আর এভাবেই খুঁজতে খুঁজতে হঠাৎ একটি নারীর কাছে জানা যায় এই নারীর নাম ছিল শোভা। এমনকি শোভার দুটি বাচ্চাও আছে। কোনো একটি কনস্ট্রাকশন সাইটে কাজ করতে গিয়ে তার সাথে শোভার পরিচয় হয়েছিল। কথায় কথায় শোভা তাকে এটাও বলেছিল শোভার হাজব্যান্ড তুমকুরের কোনো একটি কনস্ট্রাকশন সাইটে কাজ করে। তবে শোভার হাজব্যান্ডের নাম কি বা কোথায় থাকে, তার ফোন নম্বর কি, এই সম্পর্কে তার কোনো আইডিয়াই নেই। তবে ওই নারী শিবু চেট্টার নামে একজন এজেন্টের কথা বলে যে তাদের মতো এই সকল অসহায় ব্যক্তিদেরকে বিভিন্ন সাইটে কাজ দেয়। আর শোভাকেই ওই শিবু চেট্টান কাজে দিয়েছিল, তাই হয়তোবা শিবু চেট্টানের কাছে গেলে শোভার সম্পর্কে আরও বিস্তারিত তথ্য পাওয়া যাবে। তবে যাওয়ার আগে রহমান ওই নারীকে শোভার হাতের ওই ট্যাটুটি দেখায়। তখন ওই নারী জানায় যে এটা কন্নড় ভাষায় রাজু লেখা। এরপর রহমানরা সে শিবুর সাথে দেখা করে। শিবুকেও ফটো দেখালে সে আইডেন্টিফাই করে এটা তো শোভা। তবে শোভা গত 10 দিন আগে তার একটি সাইটে কাজ করেছিল। 10 দিন যাবত তারা নতুনদের সাইটে কাজ করছে, এখানে শোভা আসেনি। শোভার ফোন নম্বরে কথা বললে শিবু জানায় যে শোভা কোনো ফোন ইউজ করতো না, সময় মতো কাজে আসতো, বেতন নিয়ে চলে যেত। আর শোভাকে শোভার স্বামী কাজে এনেছিল। শোভার স্বামী তখন বলেছিল সে মুভি সেটে কাজ করে। সাথে শিবু এটাও জানায় কদুভেল্লিতে রেলওয়ে লাইনের পাশেই শোভাদের বাড়ি ছিল, সেখান থেকে যাতায়াত করত। আর শোভার যে স্বামীর কথা সে বলছে তার নাম ছিল রাজু।
আবার ওই যে মহিলা শোভাকে আইডেন্টিফাই করেছিল যে সেও বলেছিল শোভার হাতে ট্যাটু করে রাজু লেখা, তার মানে এতক্ষণ এটা স্পষ্ট শোভার স্বামীর নাম রাজু। তো শোভার বাড়ির ঠিকানা পেয়ে রহমানরা সেই ঠিকানায় যায়। শোভার বডিটি যে কুয়ার মধ্যে পাওয়া গিয়েছিল বাড়িটা তার খুবই নিকটে, তবে বাড়িতে এখন কেউই নেই, একদমই পরিত্যক্ত পড়ে আছে। রহমানের কথা ওই নারী যেমনটা বলেছে শোভার দুটি বাচ্চা ছিল, তাহলে তো ঘরের মধ্যে বাচ্চাদের জিনিসপত্র থাকার কথা, এখানে তো কিছুই নেই। তবে পুরো ঘরের মধ্যে ভালো করে তল্লাশি করলে সুপারস্টার কিচ্ছা সুদীপের সাথে শোভার পরিবারের একটি ফটো পাওয়া যায়, যেখানে শোভা, শোভার হাজব্যান্ড এবং তার 2 সন্তানের ফটো রয়েছে। আর এই ফটোগুলো যেই স্টুডিও থেকে তোলা হয়েছিল ফটোর নিচে ওই স্টুডিওর নামটিও পাওয়া যায়। তার মানে ওই স্টুডিওতে গেলে হয়তো বা ওদের সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য পাওয়া যেতে পারে। তারপর রহমান রাতের বেলা শিবুকে ডাকে। শিবু ওই ফটোগুলো দেখে আইডেন্টিফাই করে যে এটাই শোভা আর পাশে শোভার স্বামী রাজু। পরবর্তী দিন রহমান এসিবির সাথে দেখা করে তাকেও বিষয়গুলো জানায় যে ওই নারীর নাম শোভা, তবে তার পরিবার এখনো পর্যন্ত নিখোঁজ। এখনো পর্যন্ত শুধু তারা শোভার ওই ফটোটি পেয়েছে। তাই শোভা এবং শোভার পরিবারের সম্পর্কে জানতে শোভারা ওই ফটোটি যে স্টুডিও থেকে তুলেছিল রহমান জয়কে নিয়ে সেই এলাকাতে যায় এবং লোকাল পুলিশের সাহায্য নিয়ে ওই স্টুডিওতে খোঁজ করে জানতে পারে এক্স্যাক্টলি কে এই ফটো তুলেছিল তারা সে সম্পর্কে বলতে পারছে না। তবে তারা চিত্রা ভ্যালি নামে একটি এলাকার কথা বলে যে ওই এলাকার লোকজন পারিবারিক ফটো তুলতে এখানে আসে। চিত্রা ভ্যালি এখান থেকে মাত্র 3 কিলোমিটার দূরে। তাই লোকাল পুলিশের সহযোগিতা নিয়ে রহমানরা চিত্রা ভ্যালিতে গিয়ে রাজুর খোঁজ করতে করতে একটি চায়ের দোকানে রাজুকে পেয়েও যায়। আর সাথে সাথে রাজুকে নিয়ে তারা নিজেদের থানার উদ্দেশ্যে রওনা হয়ে যায়। যাওয়ার সময় বাসের মধ্যে রাজু জানায় তার বাপদাদার বাড়ি তামিলনাড়ুতে, জীবিকার জন্য তারা কানাডাকে এসেছিল। পুতুল এবং বাচ্চাদের খেলনা তৈরি করা তাদের খানদানি কাজ। আজ থেকে 10 বছর আগে রাজুদের গ্রামে অনেক ভয়ানক বন্যা হয়েছিল। তখন কিছু গ্রামবাসী রিলোকেট করেছিল, শোভা ছিল তাদের মধ্যে। সেই সুবাদে রাজু শোভার সাথে পরিচয় আর একে অন্যকে পছন্দ করে বিয়ের পর তাদের 2টি সন্তান হয়। বড়জন ছেলে নাম রেখেছিল দেবা আর ছোটটি মেয়ে নাম মিনু। ওই সময় এখানে তেমন বৃষ্টি না হওয়ার কারণে রাজুদের যে খানদানি ব্যবসা ছিল ওই ব্যবসার ভরাডুবি শুরু হয়। কেউই তাদের পুতুল এবং খেলনা কিনছিল না, যে জন্য রাজুদেরকে জীবিকা নির্বাহের জন্য আবার এখান থেকে রিলোকেট করতে হয়েছিল। রাজুর ভাষ্যমতে তারা নতুন যেখানে গিয়েছিল সেখানে গণেশান নামে শোভার দুঃসম্পর্কে এক ভাইয়ের সাথে দেখা হয়। গণেশানি তখন তাদের থাকার জন্য একটি বাড়ির ব্যবস্থা করে দিয়েছিল, সাথে রাজের জন্য কাজ। রাজু রোজ সকালে কাজের জন্য বের হয়ে যেত আর ফিরত অনেক রাতে। সন্তানদের সাথেও ঠিকমতো দেখা হতো না। ধীরে ধীরে শোভার সাথেও ছোটোখাটো ইস্যু নিয়ে রাজু ঝামেলা বেঁধেই থাকতো, যে জন্য রাজু একসময় মদ খেতে শুরু করে। ওই সময় গণেশান রাজুর বাচ্চাদেরকে বেশ সময় দিত, ওদের খুব ভালোবাসত। এর মাঝে হঠাৎ এক রাতে রাজু বাড়িতে ফিরে দেখে ঘরের সামনে গণেশানের টেম্পো, দরজার সামনে জুতা। রাজুর আর বুঝতে বাকি ছিল না গণেশান ভিতরে। রাজু দরজা দিয়ে উকি দিয়ে গণেশানকে শোভার সাথে আপত্তিকর অবস্থায় দেখে ফেলে। সে ভিতর থেকে একদম ভেঙে পড়ে। তারপর সন্তানদের কথা চিন্তা করে রাজু শোভাকে কিছু বুঝতে না দিয়েই পরবর্তী দিনে স্ত্রীর সন্তানদের নিয়ে কোদাভালিতে চলে আসে, যাতে গণেশান আর কখনোই তাদের মাঝে আসতে না পারে। রাজু বলে তারপর কিছুদিন পর গণেশান তাদের এখানে চলে আসে। রাজুর কথা আমি এসব মেনে নিতে পারছিলাম না, তাই আমি আমার 2 সন্তানকে সাথে নিয়ে আমার গ্রামের বাড়িতে চলে যাই। এ পর্যন্ত যা কিছু দেখলেন এটা ছিল রাজুর ভাষ্য। এরপর রহমানরা রাজুকে মর্চরিতে নিয়ে গেলে রাজু শোভাকে আইডেন্টিফাই করে, কিন্তু শোভা যে এমনভাবে মারা যাবে রাজু কল্পনাই করতে পারেনি। রাজু চিৎকার করে কান্না করে। রাজুর ধারণা গণেশান হয়তো শোভাকে ধোঁকা দিয়ে তাকে ফেলে গিয়েছিল বলে শোভা নিজেকে শেষ করে দিয়েছে। এক কথা শোভার মৃত্যুর জন্য গণেশানই দায়ী। আর বাচ্চাদের বিষয়ে বলে রাজু তার 2 বাচ্চাকে বেলুরুতে তার বোনের কাছে রেখে এসেছে। আবার রাজু যেহেতু এতদিন শোভার থেকে সেপারেট ছিল তাই রাজু শোভার বডিটি নিজ গ্রামেও নিতে চাইছে না। এই জন্য পুলিশ রাজুর পারমিশন নিয়ে শোভার বডিটি এখানে সৎকার করার ব্যবস্থা করে। যাওয়ার সময় জয় রাজুকে ভাড়ার জন্য কিছু টাকাও দিয়ে দেয়। এদিকে শোভার মৃত্যুর বিষয়ে রাজুর ডিরেক্ট ইনভলভমেন্ট না থাকার কারণে বা তার বিরুদ্ধে কোনো এভিডেন্স না পাওয়ায় নন্দকুমার শোভার পরকীয়া প্রেমিক গণেশানের খোঁজ করতে বলে। রাজু এখানে সকল ফর্মালিটি শেষ করে চলে যায়। আর রহমান পোস্টমর্টমকারী ডক্টরের সাথে দেখা করলে সে রহমানকে জানায় যে শোভার মাথার পিছের দিকে একটি আঘাতের চিহ্ন ছিল। এমনটা হতে পারে কুয়াতে পড়ার সময় মাথায় আঘাত পেতে পারে। তবে ডক্টর সন্দেহ কুয়াতে পড়ে মারা গেলে লাঞ্চে পানি থাকার কথা, কিন্তু শোভা লাঞ্চে একদমই স্বাভাবিক ছিল। তার মানে শোভা কুয়াতে পড়ার আগেই হয়তোবা মারা গিয়েছে। আর এখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে শোভা কুয়াতে ঝাঁপ দেয়নি,
হয়তো কেউ শোভাকে খুন করে কুয়াতে ফেলেছে। সাধারণ কেস এখন মার্ডার কেসের রূপ নিয়েছে। এই জন্য রহমান থানায় গিয়ে এই সব কিছু নিয়ে ভাবছিল। তখনই শোভার স্বামী রাজুর বাবা মা আর তার বোন রহমানের সাথে দেখা করতে আসে। আশ্চর্যের বিষয়, তারা জানেই না শোভা সৎকার হয়ে গেছে। তারা তো পত্রিকায় দেখে এখানে এসেছিল। রহমান তখন তাদেরকে রাজুর কথা বলে যে ওর কথাতেই তো সব হয়েছে। কিন্তু রাজুর পরিবার বলছে রাজুর সাথে 1 বছরের বেশি তাদের কোনো যোগাযোগ নেই। এমনকি রাজু যেমনটা বলেছে রাজু তার 2 সন্তানকে তার বোনের বাড়িতে রেখে এসেছিল, সেটাও মিথ্যা। আর সব থেকে বড় ঝটকাটা তখনই লাগে যখন রাজুর ফটো দেখলে রাজুর পরিবার জানায় এই লোক তো শোভার স্বামী রাজু নয়, এ শোভার দুঃসম্পর্কের আত্মীয় ভুবনেশ্বর। তার মানে ভুবনেশ্বর রাজু সেজে পুলিশকে বোকা বানিয়েছে। তাহলে রাজুই বা কোথায় গেল? এসিপিকে এই বিষয় জানালে সে তো পুরো আগুন, কারণ ভুবনেশ্বরই ছিল একমাত্র সাসপেক্ট, সেই কিনা পুলিশকে বোকা বানিয়েছে। তবে এসিপি ভুবনেশ্বরকে ধরার জন্য রহমানকে 24 ঘন্টার আলটিমেটাম দিয়ে দেয়, যে জন্য রহমানরাও আবার ভুবনেশকে ধরতে তার গ্রামের বাড়িতে গিয়ে রেড দিলে মেলার মাঠ থেকে তাকে অ্যারেস্ট করে। আর এখানে এনে জিজ্ঞাসাবাদ করলে ভুবনেশ স্বীকার করে যে আসলে সে রাজু নয়, শোভার দুঃসম্পর্কের আত্মীয়। আর এখানেই ভুবনেশ সত্যটা প্রকাশ করে। ভুবনেশ জানায় সে আর শোভা একে অন্যকে ভালোবাসত, কিন্তু শোভার পরিবার মেনে না নিয়ে রাজুর সাথে শোভার বিয়ে দিয়ে দেয়। কয়েক বছর আগে শোভার মা হঠাৎ করে ভুবনেশকে একটি চিঠি লিখে জানিয়েছিল রাজুর কোনো কাজ নেই, ওরা খুব সমস্যার মধ্যে আছে। তাই ভুবনেশের কথা মতোই রাজু শোভাদের নিয়ে সেখানে এসেছিল। রাজু শুরু থেকে মদ খেত, নেশাগ্রস্ত অবস্থায় থাকত, কিন্তু ভুবনেশ শোভা এবং তার 2 বাচ্চার উপর অনেক টেক কেয়ার করত, অনেক ভালোবাসত। এভাবেই একসময় ভুবনেশ আর শোভা একে অন্যের প্রতি আকৃষ্ট হতে শুরু করে। একদিন তো রাতের বেলায় রাজু বাড়িতে ফিরে ওদের দুজনকে আপত্তিকর অবস্থা দেখেই ফেলে। ভুবনেশ বলে ওই ঘটনার পর রাজু আর ফিরে আসেনি, এখন পর্যন্ত রাজুর কোনো খোঁজ পাওয়া যায়নি, যে জন্য আমি শোভা আর তার 2 বাচ্চাকে নিয়ে কোদাভালিতে চলে আসি। ভুবনেশ্বরের কথা মতো পুলিশ ওই বাড়িতেও যায়। ভুবনেশ তাদের জানায় যে কয়েক বছর আগে সে এখানে একটি মুভি শ্যুটের জন্য এসেছিল, সেখান থেকে এই জায়গা চেনা। আর শোভার কথা মতোই সে নিজেকে রাজু বলে পরিচয় দিয়েছিল, যাতে কেউ তাদেরকে সন্দেহ না করে। কিন্তু রহমানের কথা, তোমরা যদি এত সুখেই ছিলে তাহলে খুন কেন হলো? ভুবনেশ তখন জানায় কিছুদিন আগে সে একটি শ্যুট শেষে বাড়িতে এসে দেখে শোভার বাচ্চারা বাড়িতে নেই। ভুবনেশ যখন বারবার বাচ্চাদের কথা জানতে চাচ্ছিল, শোভা তখন জানায় ওদের বাবা এসে নিয়ে গেছে, মানে রাজু এসেছিল। আর এতে শোভার বিন্দুমাত্র কষ্ট হচ্ছে না, তার কথা বাচ্চারা যাওয়াতে তার ঝামেলা কমেছে। আর এই বিষয় নিয়ে মূলত ভুবনেশ আর শোভার মধ্যে বেশ কথা কাটাকাটি তৈরি হয়। এক পর্যায়ে ভুবনেশ শোভাকে চড় মারলে শোভা চূড়ার সাথে মাথায় আঘাত পেয়ে সাথে সাথেই মারা গিয়েছিল। ভুবনেশ তখন নিজেকে বাঁচাতে শোভার বডিটি জঙ্গলে নিয়ে চালিয়ে দেওয়ার প্ল্যান করে। তবে কুয়ার কাছে নেওয়া মাত্রই স্থানীয় কিছু লোকেদের উপস্থিতি বুঝতে পেরে ভুবনেশ শোভার বডিটি কুয়ার পাশে রেখে যখন লুকানোর চেষ্টা করে তখনই বডিটি কুয়াতে পড়ে গিয়েছিল। তো ভুবনেশের স্বীকারোক্তির ভিত্তিতে শোভার খুনের দায়ে ভুবনেশকে কারাগারে পাঠানো হয়। কিন্তু রহমানের কথা, শোভার স্বামী আর তার 2 বাচ্চারা এখনো পর্যন্ত নিখোঁজ। এসিপি বলে ভুবনেশ তো বলেছেই রাজু বাচ্চাদেরকে নিয়ে গেছে, কিন্তু রহমানের কথা স্যার এটা ভুবনেশ বলেছে, বাস্তবে ওরা তো নিখোঁজ। তারপরও এসিপি বলে দেয় ওরা তো আর আমাদের এরিয়া থেকে নিখোঁজ হয়নি, আর কেউ কমপ্লেনও করতে আসেনি, আগে কমপ্লেন করুক তারপর আমরা দেখব। যে জন্য এই কেসের তদন্ত এখানে বন্ধ হয়ে যায়। সিন চলে যায় কয়েকদিন পর। রহমান থানায় আসতেই দেখে রাইটার ফোনে গোয়ার একটি থানার সঙ্গে কথা বলছে, কিন্তু ইংলিশে কথা বলার কারণে সে বুঝতে পারছে না, তাই সে নিজেই কথা বলে। ঠিক তখনই রহমানের মনে পড়ে আগেরবার কর্ণাটকা থেকে কেউ একজন কল করে হিন্দিতে কথা বলেছিল। ওই সময় তারা একটি কেসের ডিটেলস পাঠিয়েছিল, যেটা রহমান নিজে হাতে লিখে রেখেছে। কেসটির লোকেশন ছিল বেলুরু, সেখানে এক ব্যক্তির পোড়া বডি পাওয়া গিয়েছিল। আবার ভুবনেশ বলেছিল সে শোভার বাচ্চাদেরকে বেলুরুতে বোনের বাড়িতে রেখে এসেছে, অথচ শোভার পরিবার বলেছিল সেটা একটা ফরেস্ট এরিয়া। এখানেই রহমানের সন্দেহটা হয়, তাহলে কর্ণাটকা পুলিশ যে কেসের তথ্য পাঠিয়েছে ওই কেসের সঙ্গে এই কেসের কোনো লিঙ্ক নেই তো আবার। অবশ্য এই লিঙ্কের খোঁজ করতে রহমান কর্ণাটকাতে চলে যায়, আর সেখানে লোকাল পুলিশের সঙ্গে কথা বলে জানতে পারে 1 বছর আগে এখানে একটি জঙ্গলের মধ্যে একটি পোড়া আনআইডেন্টিফাইড বডি পাওয়া গিয়েছিল। ওই সময় বডির পাশে শুধুমাত্র একটি মেটালের হারিকেন পাওয়া যায়। হারিকেনটি তখনও পুরোপুরি জ্বলেনি, তাই নিচে দোকানের একটি সিল তখনও অক্ষত ছিল। ওই দোকানটি রহমানদের এরিয়াতে, তাই কেসটি তাদের কাছে পাঠানো হয়েছিল।
এখানে সকল এভিডেন্স এবং ফরেন্সিক রিপোর্ট নিয়ে রহমান হারিকেনের দোকানে চলে যায়, যেটা তাদের জুরিসডিকশনের মধ্যেই ছিল। আর সেখানে গিয়ে জানতে পারে বছরখানেক আগে একটি ফিল্মের শ্যুটের জন্য এক ব্যক্তি তাদের থেকে 20টি হারিকেন নিয়েছিল। এই হারিকেনটি তার মধ্যেই ছিল, কারণ সে বাছাইকৃত কিছু রঙের হারিকেন অর্ডার করেছিল। দোকানের লগবুক চেক করেও সেখানে ক্রেতার ডিটেলস পাওয়া যায়। রহমান তাদের সাথেও দেখা করে, এমনকি ওই সময় যে শ্যুট হয়েছিল ওই শ্যুটে যারা যারা উপস্থিত ছিল সবার সঙ্গে দেখা করে। আর সব তথ্য নিয়ে অবশেষে বুঝতে পারে ভুবনেশ আগে যেমনটা নিজেকে রাজু পরিচয় দিয়ে তাদের বোকা বানিয়েছিল, আবারও তাদেরকে বোকা বানিয়েছে। তাই ভুবনেশকে আবারও জেল থেকে পুলিশ কাস্টডিতে নেওয়া হয়। আর এখানেই আসে আরেক টুইস্ট। ভুবনেশ যেমনটা বলেছিল যে 1 বছর আগে সে একটি শ্যুটের জন্য কোদাভলিতে এসেছিল, ওই সময় হারিকেনের দোকানে ভুবনেশ নিজে উপস্থিত ছিল। আর শ্যুটের শেষে ওই 20টি হারিকেনের থেকে ভুবনেশ তার নিজের পছন্দের একটি হারিকেন নিয়ে নিয়েছিল, যেই হারিকেনটি বেলুরু জঙ্গলে ওই পোড়া মরদেহের পাশে পাওয়া গেছে। এটা তো আর কোনো কোইন্সিডেন্স হতে পারে না। রহমানের ধারণা রাজুকে যেহেতু পাওয়া যাচ্ছে না, আবার ভুবনেশের সাথে ওই পোড়া আনআইডেন্টিফাইড বডির কোনো একটা কানেকশন পাওয়া গেছে, তার মানে ওই বডিটি হয়তোবা রাজুর হতে পারে। তবে এখন জানতে হবে কেন এবং কিভাবে ভুবনেশ রাজুকে খুন করলো। এরপরই ভুবনেশ সত্যিটা স্বীকার করে। ভুবনেশের তথ্য মতে ওই রাতে রাজু বাড়ি ফিরে ভুবনেশ আর শোভাকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলেছিল। তবে ওই রাতে রাজু কিছু না বললেও শোভা স্পষ্ট বুঝতে পেরেছিল রাজু সবই দেখে ফেলেছে। তাই পরবর্তী দিন শোভা ভুবনেশকে বলে ও সব জেনে গেছে, এখন আমাকে মেরে ফেলবে। ভুবনেশ বলেছিল তুমি চিন্তা করো না, আমি সব দেখব। ভুবনেশ শোভার পিঠে আঘাতের দাগ দেখে বুঝতে পারে রাজু তার সাথে কি করেছে। এমনকি ওই রাতে শোভাদের বাড়ি থেকেও দেখে রাজু বাচ্চাদের সামনে শোভাকে মারধর করছে। এই বিষয় নিয়ে রাজু আর ভুবনেশের মধ্যে একটা ফাইট শুরু হয়। রাজু তখন প্রচণ্ড মদ্যপ, তাই একসময় শোভার রশি এনে দিলে ভুবনেশ রাজুকে শ্বাসরোধ করে খুন করে। এরপর দুজন মিলে রাজুর বডিটি জঙ্গলে নিয়ে হারিকেনের মধ্যে থাকা কেমিক্যাল দিয়ে চালিয়ে দেয়। তবে ওই সময় ভুবনেশের হাতেও জ্বলে গিয়েছিল, যে দাগটা এখনো পর্যন্ত আছে। মূলত ওই ঘটনার পরই ভুবনেশ শোভাদেরকে নিয়ে কোদাভলিতে চলে এসেছিল। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে ভুবনেশ শোভাকে কেন খুন করলো, এর পিছের সত্যিটা কি? ভুবনেশ বলে আসলে গ্রামে তার স্ত্রীর সন্তান ছিল, তাই সে শোভাকে বাড়িতে নিতে পারছিল না। কিন্তু শোভাও নাছোড়বান্দা, সে ভুবনেশকে থ্রেট দিয়ে বসে যদি ভুবনেশ শোভাকে বউয়ের স্বীকৃতি দিয়ে তার গ্রামে নিয়ে না যায়, তবে রাজুকে খুনের বিষয়টি শোভা সবার সামনে প্রকাশ করে দিবে। এই জন্য বাধ্য হয়ে ভুবনেশ শোভাকে শ্বাসরোধ করে হত্যা করেছিল। আর এরপর বডিটি কিভাবে কুয়াতে পড়ল তা আমরা আগেও দেখেছি। রহমানের কথা তাহলে বাচ্চারা কোথায়? ভুবনেশ প্রথমে বলছিল আমি ওদের কিছু করিনি, আমি ওদের সম্পর্কে জানিও না। কিন্তু রহমানের চাপে পড়ে ভুবনেশ শেষ পর্যন্ত জানায় শোভার বডিটি কুয়াতে ফেলে বাড়িতে ফিরে ভুবনেশ যখন জিনিসপত্র নিয়ে পালানোর চেষ্টা করছিল তখনই বাচ্চাদের ঘুম ভেঙে যায়। ওরা তখন প্রচণ্ড ক্ষুধার্ত ছিল, তাই ভুবনেশ প্রথমে ওদেরকে খাবার খাওয়ায়। এরপর ওদেরকে রাখতে 2-3টা অরফানেজও যায়, কিন্তু কোথাও তাদেরকে রাখতে না পেরে শেষ পর্যন্ত বুঝতে পারছিল না আসলে সে কী করবে। যে জন্য ভুবনেশ ওদেরকে মুম্বাইগামী ট্রেনে তুলে দিয়ে খাবার কেনার কথা বলে নেমে গিয়েছিল। এরপর বাচ্চারা কোথায় গিয়েছে ভুবনেশ কিছুই জানে না। রেলওয়ে স্টেশনে সিসিটিভি ফুটেজ চেক করেও দেখা যায় ভুবনেশ যেটা বলেছে সত্যি। কিন্তু সমস্যা হচ্ছে মুম্বাই পর্যন্ত বহু স্টপেজ আছে, কোথায় বাচ্চারা নেমেছে পুলিশ এখন তাদেরকে কিভাবে খুঁজে বের করবে। আবার পুলিশের কাছে বাচ্চাদের যে ফটো রয়েছে তাও অনেক পুরনো। এজন্য এসিপি আপাতত ওই ফটোগুলোকেই বিভিন্ন স্টেশনে পাঠিয়ে দিতে বলে। আবার আগামীকাল থেকে রহমানের প্রবেশন পিরিয়ড শেষ, নতুন পোস্টিং অর্ডার হয়নি, তাই এই সুযোগে রহমান নিজে ওদের দুজনকে খোঁজার সিদ্ধান্ত নেয়। রহমান একে একে প্রতিটি স্টেশনে খোঁজ করতে শুরু করে, কিন্তু কোথাও ওদের কোনো হদিশ নেই। খুঁজতে খুঁজতে রহমান একসময় ধরেই নেয় ওদেরকে হয়তো বার খুঁজে পাওয়া যাবে না। এসআই জয় তখন রহমানের সঙ্গে কথা বলে। জয়রা বহুদিন যাবৎ বাচ্চা নেওয়ার চেষ্টা করছে, কিন্তু তাদের বাচ্চা হচ্ছে না। তাই বাচ্চাদের প্রতি জয়ের একটা দুর্বলতা কাজ করছে। একদিকে রহমান ছোটবেলায় তার বোনকে ট্রেনে হারিয়েছিল, তাই দুজন মিলে শেষবারের মতো একটা চেষ্টা করে। তারা সোজা মুম্বাইতে গিয়ে সেখানে লোকাল পুলিশের হেল্প নেয় এবং সেখানে এসিপির থেকে জানতে পারে তার কাছে ওই 2 বাচ্চার তথ্য আছে। তবে ওরা এখানে একটি চাইল্ড ট্রাফিকিং র্যাকেটের হাতে। এতক্ষণে যদি ওরা কোথাও বিক্রি না হয়ে থাকে তাহলে হয়তোবা উদ্ধার করা সম্ভব। এসিপির কথা মতো এসআই পেডনেকার রহমান এবং জয়কে সেই বস্তিতে নিয়ে যায়
যার ভেতরে ওদের মতো অসংখ্য বাচ্চাদেরকে আটকে রাখা হয়েছে। আজ না হয় কাল কাউকে প্রস্টিটিউশনে, কাউকে ক্রাইম করাতে ব্যবহার করা হবে। ওদের নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে রহমান যেন একদমই অসহায়ত্ব বোধ করছিল। কাকে রেখে কাকে বাঁচাবে, কিন্তু ইচ্ছা থাকলেও কিছু করার নেই, কারণ এই সকল ক্রাইম সিস্টেমের নাকের ডগা দিয়ে হয়। পুলিশকে অনেক সময় দেখেও না দেখার ভান করতে হয়। যাই হোক, অবশেষে রহমান এই বাচ্চাদের মধ্যেই দেবা আর মিনুকে খুঁজে পায়, যারা এখনও পর্যন্ত জানে না তাদের বাবা মা দুজনেই খুন হয়েছে। রহমানরা সাথে সাথেই ওদেরকে কেরালাতে নিয়ে আসে। এর মাধ্যমে রহমান শুধুমাত্র একটি কেসই সলভ করেনি, একটি মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে। মূলত এটি কোনো মুভির গল্প নয়, এটি কেরালার ঘটে যাওয়া সত্য ঘটনা। যে ঘটনায় রহমানের জায়গায় যে ইনভেস্টিগেশন অফিসার ছিল, শেষ পর্যন্ত সেই দেবা এবং মিনুর ভবিষ্যতের সকল দায়িত্বভার নিয়ে নিয়েছিল। সবশেষে শুধু একটি কথাই বলবো, পরকীয়া সম্পর্ক একটি পরিবারকে কিভাবে ধ্বংস করে দেয়, এটা তার একটা বাস্তব উদাহরণ। তো মুভিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুল করবেন না। দেখা হবে অন্য কোনো মুভি বা সিরিজের এক্সপ্লেনেশন ভিডিওতে। ততক্ষণ সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।